প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 6 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 এর যে কবিতাটি রয়েছে ভর দুপুরে, সেই কবিতাটির সমস্ত প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের আরেকটি কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত ক্লাস 5 টু ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয় এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান দেওয়া হয়ে থাকে। কাজেই তোমরা যারা ক্লাস 5 টু ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়ে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সলভ চাও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের যেহেতু এই ভর দুপুরে কবিতাটির একের দাগের বহু বিকল্পটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউগুলির উত্তর তোমাদের প্রশ্ন বিচিত্রার বইতেই দেওয়া রয়েছে, তাই আমরা আর এটা আলোচনা করছি না। আমরা একদম দুয়ের দাগের প্রশ্নে চলে আসছি। দুয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে নিচের উত্তরগুলি লিখতে। এইগুলি কিন্তু তোমাদের 1 নম্বরের এসিকিউ প্রশ্ন। দুয়ের দাগের একের প্রশ্নে বলা রয়েছে গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায়। রাখাল গাছের তলায় শুয়ে থাকায় গরু বাছুরদের নিয়ে কি সমস্যা উদ্ভূত হতে পারে? রাখাল বালক যদি গাছের তলায় শুয়ে শুয়ে তার গরু বাছুরদের ওপর লক্ষ্য না দেয়, সেক্ষেত্রে তার গরু বাছুরগুলির কি হতে পারে, এখানে সেইটাই লিখতে বলা হয়েছে। উত্তরটি হবে রাখাল গাছের তলায় শুয়ে থাকায় তার গরু বাছুরেরা দূরে চলে গিয়ে পথ হারিয়ে ফেলতে পারে। অর্থাৎ রাখাল যদি গাছের তলায় শুয়ে শুয়ে তার গরু বাছুরদের ওপর লক্ষ্য না দেয়, সেক্ষেত্রে কিন্তু তার গরু বাছুরগুলি যে যার দিকে চলে যাবে এবং তারা কিন্তু হারিয়ে যেতে পারে। চলে আসছি দুয়ের দাগের দুয়ের প্রশ্নে। দুয়ের দাগের দুয়ের প্রশ্নে বলা রয়েছে ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? উত্তরটি হবে অশ্বত্থ গাছ হলো পথিকজনের ছাতা। যেহেতু গ্রীষ্মের দুপুরে রাস্তায় যে মানুষ চলাচল করে, সেই মানুষজনকে অশ্বত্থ গাছ ছাতার মতো ছায়া দান করে, তাই জন্য কিন্তু কবি এখানে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলেছেন। এবারে চলে আসছি দুয়ের দাগের তিনের প্রশ্নটি। দুয়ের দাগের তিনের প্রশ্নে বলা রয়েছে ভর দুপুরে শব্দটির অর্থ কী? উত্তরটি হবে ভর দুপুরে শব্দটির অর্থ হচ্ছে মধ্যাহ্নে বা দ্বীপ্রহরে, অর্থাৎ আমরা যাকে সাধারণ বাংলা ভাষায় দুপুরবেলা বলে থাকি। এবারে চলে আসছি দুয়ের দাগের চারের প্রশ্নে। দুয়ের দাগের চারের প্রশ্নে বলা রয়েছে ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে? অর্থাৎ ভর দুপুর বেলায় রাখাল বালক তার গরু বাছুরদের ছেড়ে দিয়ে গাছের তলায় বিশ্রাম নিতে নিতে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল, এখানে সেইটাই লিখতে বলা হয়েছে। উত্তরটি হবে ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে মেঘগুলো আকাশটাকে কেমন করে ছুঁয়ে যাচ্ছে। অর্থাৎ রাখাল বালক কিন্তু বিশ্রাম নিতে নিতে আকাশে মেঘের আনাগোনা দেখছিল। এইবারে চলে আসছি দুয়ের দাগের পাঁচের প্রশ্নে। দুয়ের দাগের পাঁচের প্রশ্নে বলা রয়েছে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচে কি দিয়ে প্রস্তুত? গালচে মানে হচ্ছে পশম সুতা তৈরি মোটা কম্বল বা কার্পেট বিশেষ এইরকম জিনিস। উত্তরটি হবে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচে ঘাস দিয়ে তৈরি। অর্থাৎ কবিতায় যে গালচের কথা বলা হয়েছে, অর্থাৎ যেন একটা কার্পেট, সেই কার্পেটটি কি দিয়ে তৈরি? ঘাস দিয়ে তৈরি। এবারে চলে আসছি তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্নে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এইগুলি কিন্তু 2 নম্বরের প্রশ্ন। তিনের দাগের একের প্রশ্নটি বলা রয়েছে ভর দুপুরে কবিতার সঙ্গে তোমার দেখা এমন একটি অলস দুপুরের মিল ও একটি অমিলের কথা লেখো। অর্থাৎ তোমার দেখা গ্রীষ্মের দুপুরের সাথে ভর দুপুরে কবিতায় যে গ্রীষ্মের দুপুর বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি মিল এবং আর একটি অমিল এখানে তোমাদের লিখতে বলা হয়েছে। তোমরা কিন্তু তোমাদের মতো এখানে উত্তরটি লিখতে পারো, তবে আমি এখানে একটি উত্তর লিখেছি, সেইটা তোমাদের আমি শোনাচ্ছি। উত্তরটি হবে ভর দুপুরে কবিতার সঙ্গে মিল আছে আমার দেখা এমন একটি অলস দুপুর হলো গ্রীষ্মের দুপুরে বট গাছের নিচে কয়েকজন পথিক বসে আছে আর দূরে গরু বাছুরগুলি চড়ে বেড়াচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সেই রাখাল বালক যেমন গ্রীষ্মের দুপুরবেলায় গাছের নিচে বসেছিল এবং তার গরু বাছুরগুলি যেমন মাঠে চড়ছিল, সেই রকমই একটি কিন্তু এখানে আমি লিখেছি। এরপর আমরা চলে আসছি অমিলে। এরপর আকাশ আস্তে আস্তে কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণ পর কালবৈশাখী ঝড় উঠল ও জোরে বৃষ্টি শুরু হলো।
আমার দেখা দুপুরের সঙ্গে ভর দুপুরে কবিতায় কবির বর্ণিত দুপুরের অমিল এখানে, অর্থাৎ কবির বর্ণনায় যে দুপুর ছিল সেখানে কিন্তু কোনো ঝড় ওঠেনি, কোনো বৃষ্টিপাত কিন্তু হয়নি, কিন্তু আমার দেখা দুপুরে কি হয়েছে, ঝড় হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে। সেটাই হচ্ছে এখানে কবির সঙ্গে আমাদের যে দেখা দুপুর তার একটি অমিল। এবারে চলে আসছি 3-2 প্রশ্নে। 3-2 প্রশ্নে বলা হয়েছে কেউ কোথাও নেই, কোথাকার কথা বলা হয়েছে, কেউ কোথাও নেই কেন। অর্থাৎ এখানে কিন্তু কবিতায় বর্ণিত যে জায়গাটির কথা বলা হয়েছে সেই জায়গাটির নাম লিখতে বলা হয়েছে, আর এইখানে এখন কেউ নেই কেন তার কারণটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। 3-2 উত্তরটি হবে ভর দুপুরে নিস্তব্ধ গ্রামটির কথা বলা হয়েছে এবং গ্রামের সবাই নিজের ঘরে ঘুমাচ্ছে, তাই কিন্তু কেউ কোথাও নেই। গ্রীষ্মের দুপুরবেলা দেখবে গ্রামের মানুষের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার চল রয়েছে, অর্থাৎ একটু ঘুমিয়ে নেওয়ার চল আছে। তখন কিন্তু রোদের সময় রাস্তাঘাটে কেউ থাকে না এবং রাস্তাঘাট নিস্তব্ধ থাকে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এবারে চলে আসছি আমরা 3-3 প্রশ্নে। 3-3 প্রশ্নে বলা রয়েছে শুধুই কি আর মানুষ ঘুমায়, মানুষ কখন ঘুমাচ্ছে আর কার ঘুমকে এক্ষেত্রে মানুষের ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ কবিতায় কবি মানুষের ঘুমকে কার সাথে তুলনা করেছেন সেটা লিখতে বলা হয়েছে এবং মানুষ কোন সময় ঘুমাচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। মানুষ ভর দুপুরে ঘুমাচ্ছে অর্থাৎ দুপুরবেলায় ঘুমাচ্ছে এবং বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমকে এক্ষেত্রে মানুষের ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমরা গ্রীষ্মকালে দুপুরবেলায় দেখবে যে গাছগুলো কেমন রোদের তাপে কেমন হয়ে যায় এবং পাখিরাও কিন্তু কোনো রকম কোলাহল করে না, যেমনটা তারা কিন্তু সকালবেলা বা বিকালবেলায় করে। একটা কিন্তু শান্ত পরিবেশ গ্রীষ্মের দুপুরে বিরাজ করে, তাই জন্য সেই শান্ত পরিবেশটাকে এখানে বিশ্বভ্রমণের ঘুমের সাথে কবিতায় তুলনা করা হয়েছে। এইবারে আমরা চলে আসছি 4-এর প্রশ্নে। 4-এর প্রশ্নে বলা হয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ এইগুলি কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্ন। প্রশ্নে বলা রয়েছে নদীর ধারে বাঁধা, নদীর ধারে চিত্ত কিভাবে কবিতায় ধরা পড়েছে, এবং একইভাবে অনুরূপ অথবা একটি প্রশ্ন দেওয়া রয়েছে দুপুর ভর দুপুরে কবিতায় নদীর ধারে যে চিত্রটি কবিতায় কিভাবে উপস্থাপিত হয়েছে। দুটি প্রশ্নই কিন্তু একই, শুধু একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। 4-1 উত্তরটি হবে আলোচ্য কবিতায় এক নির্জন দুপুরের গ্রামীণ প্রকৃতির ছবি এখানে কবি এঁকেছেন। স্বাভাবিকভাবেই কবিতায় বর্ণনা এসেছে নদীর প্রসঙ্গ। গ্রাম মানেই কিন্তু আমাদের সামনে ভেসে ওঠে যে গ্রামের পাশ থেকে নদী বয়ে যাবে এবং গ্রামের কী হবে, গ্রামটা সবুজে ঘেরা হবে। যেহেতু এখানে গ্রামের প্রসঙ্গ আনা হয়েছে তাই কিন্তু সেই সঙ্গে নদীর প্রসঙ্গটাও তুলে আনা হয়েছে। নদীর ধারে কারা যেন একটি বড় নৌকা বেঁধে রেখেছে, তার খোল বজায় করে রাখা হয়েছে শুকনো খড়ের আঁটি। নৌকাটিতে যে পণ্য পরিবহন হয় তা দেখলেই বেশ বোঝা যায়। দুপুরবেলায় শান্ত নির্জন ও নিঃসঙ্গ প্রকৃতিতে নৌকাটিও যেন নিঃসঙ্গ ও একা। যেহেতু গ্রাম বাংলায় দুপুরবেলায় মানুষের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার যে বা ঘুমানোর যে চল রয়েছে, তার জন্য কিন্তু নৌকা চালাবেন যিনি অর্থাৎ মাঝিও কিন্তু নৌকাটি ঘাটে বেঁধে রেখে দুপুরবেলায় চলে গিয়েছে, যার জন্য কিন্তু নৌকাটি তোমার হচ্ছে নদীর ওপর ঘাটেতে কিন্তু বাধা রয়েছে। সেটা কিন্তু নিঃসঙ্গ ও একা, অর্থাৎ একাই কিন্তু সেখানে বাধা রয়েছে, কেউ চালাবার কিন্তু লোক সেখানে নেই। এইভাবেই কিন্তু এখানে নদীতে এইভাবেই কিন্তু ভর দুপুরে কবিতায় এখানে নদীর প্রসঙ্গে এসেছে বা তোমাদের এই নৌকাটির যে চিত্র অর্থাৎ নদীর ধারের যে চিত্র সেটা কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। এবারে চলে আসছি 4-2 প্রশ্নে। 4-2 প্রশ্নে বলা রয়েছে ভর দুপুরে কবিতায় অসত্য গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন। উত্তরটি হবে ছাতা যেমন প্রখর রোদের হাত থেকে রক্ষা করে, তেমনই কিন্তু গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। অশ্বত্থ গাছ কিন্তু একটু বড় আকৃতির হয়, যার জন্য অশ্বত্থ গাছ কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছায়ার সৃষ্টি করে, যার জন্য ওই জায়গাটা অনেকটা শীতল পরিবেশ সৃষ্টি করে, যার জন্য কিন্তু গ্রীষ্মকালে ওই জায়গাগুলো যদি আমরা যাই সেখানে দেখবে একটু আরামপদ
মানে একটু আরাম অনুভব হয়, যার জন্য কিন্তু এই অসত্য গাছকে কবিতায় কবি পথিক জলে ছাতা বলে উল্লেখ করেছেন। 4 থেকে 3 প্রশ্নে বলেছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির মনে এই রকম অনুভূতি জেগেছে কেন? উত্তরটি হবে কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্ন, মানে উদাস মানে কি? উদাস মানে হচ্ছে কর্মব্যস্ততা নেই বা কাজকর্ম নেই, এমন উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন, যেখানে নগর জীবনের কোলাহল নেই, অর্থাৎ নগর জীবনে যে কর্মব্যস্ততা রয়েছে বা গাড়ি ঘোড়ার যে আওয়াজ রয়েছে সেইটা কিন্তু এখানে নেই। আছে মনকে স্নিগ্ধ শান্ত করার উদার গগন, মানে বিস্তৃত গগন, ধু ধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকা, অসত্যের ছায়া ঘেরা সবুজ ঘাসের কার্পেট, অর্থাৎ আমাদের যে মাটির ওপর যে ঘাস, সেই ঘাসকে এখানে কার্পেটের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আছে রাখাল বালক, এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। গৃহস্থরা দুপুরবেলায় নির্দায় আচ্ছন্ন, অর্থাৎ গ্রাম বাংলায় গিয়ে সেতু বলে যেটা আমাদের চল আছে, যে সবাই দুপুরবেলায় একটু বিশ্রাম নেয়, অর্থাৎ ঘুমায়। নাগরিক জীবনের কর্ম চাঞ্চল্য নেই এখানে, অর্থাৎ এখানে যেন দেখে মনে হবে কারো যেন কোনো কাজকর্ম নেই, এখানে কিন্তু কর্মব্যস্ততা সেই রকম নেই। সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়েছে, এতটাই শান্ত পরিবেশ হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে সকল বিশ্ব যেন এখানে এসে তার কর্মব্যস্ততা ভুলে গিয়ে ঘুমাচ্ছে। তাই কবি মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমাচ্ছে। এবারে চলে আসছি আমরা 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্নে বলা রয়েছে, কম বেশি 150টি শব্দের মধ্যে নিচের প্রশ্নটির উত্তর দাও। অর্থাৎ এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে বলা হয়েছে, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। অর্থাৎ গ্রাম বাংলায় যে কর্মব্যস্ততাহীন যে দুপুর, একটা শান্ত দুপুরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, সেটি তোমাদের নিজের ভাষায় এখানে লিখতে বলা হয়েছে। 5 দাগের উত্তরটি হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস অর্থাৎ উদার শান্ত যে পরিবেশ, সেই মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য কবিতায়। কিন্তু দুটি প্যারায় ভাগ করে লিখবে, অর্থাৎ একটা অংশে তোমরা লিখবে যে আলোচ্য উদ্ধৃতিটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতাটি থেকে নেওয়া হয়েছে, আর অন্য প্যারায় কিন্তু তোমরা বাদবাকি উত্তরটি লিখবে। শহরের কোলাহল থেকে দূরে এক অলস দুপুরের অসত্য গাছে শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে, অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে তার গরু বাছুরগুলি ছেড়ে দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে মেঘেদের যে আনাগোনা সেটা কিন্তু দেখছে। দূরে চড়ে বেড়াচ্ছে গরু বাছুরের দল, মৃদুমন্দ বাতাস মাঠের মিহি ধুলো উড়িয়ে বয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টির অভাবে যে মাঠের যে ধুলো অর্থাৎ মাটিগুলো কিন্তু আলগা হয়ে ধুলোয় পরিণত হয়েছে, সেই ধুলোই কিন্তু মৃদুমন্দ বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। নদীর কূলে একটা খড় বোঝাই নৌকা বাঁধা রয়েছে, নৌকা চালানোর মতো তাগিদ দেখা যাচ্ছে না কারো। অর্থাৎ এখানে কিন্তু এখন কিন্তু দুপুরবেলা, অর্থাৎ গ্রাম বাংলার লোকেরা, অর্থাৎ গ্রাম বাংলার যে লোকেদের চল রয়েছে দুপুরবেলায় একটু বিশ্রাম নেওয়ার, তার জন্য কিন্তু যে চালাবে নৌকা অর্থাৎ সেই মাঝিও কিন্তু এখন দুপুরবেলায় ঘুমাচ্ছে, যার জন্য নৌকা চালানোর এখানে কারো তাগিদ দেখা যাচ্ছে না। গৃহস্থরা ঘরে ঘরে ঘুমাচ্ছে, তাদের মধ্যেও কর্ম চাঞ্চল্য নেই, সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে। এখানে দুপুরের অলস আবেশ ঘিরে ধরেছে সকলকেই। নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে এই গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র, এমনই এক অলস দুপুরের চিত্ত আলোচ্য কবিতায় চিত্রিত হয়েছে। গ্রীষ্মে দুপুরেও শহরের যে একটা কর্মব্যস্ত জীবন অর্থাৎ কোলাহলপূর্ণ জীবন, সেই জীবনের তুলনায় কিন্তু গ্রামের এই শান্ত সবুজে ঘেরা একটা উদার দুপুর কিন্তু প্রত্যেকটি নাগরিক জীবনকেই অনেকটা মুগ্ধ করবে, সেটাই কিন্তু আলোচ্য কবিতায় এখানে বলা হয়েছে।